তো এই বিষয়টা আপনাদের ছোট করে ক্লিয়ার করলাম। আর জিনিসটাকে আপনারা সহজ এবং সরলভাবে দেখবেন, এটাকে খুব জটিলভাবে দেখার কিছু নাই। আপনারা অনেক জায়গায় অনেক ছবিতে অনেক পোস্টে হয়তো দেখে থাকতে পারেন যে ইকরা এবং তিথি একই সাথে আছে, একই জায়গায় আছে, অথবা কোনো পার্টিতে বা কোনো কফি শপে বা যে কোনো আড্ডায়, এরকম অনেক অনেক মোমেন্টস আমাদের সাথে আমিও ছিলাম। এই আমার জন্মদিনে, আমার এই বছর আগের বছর জন্মদিনে সবাই ইনভাইটেড ছিল, সেখানে তিথিও ইনভাইটেড ছিল। যদি বিষয়টা এতটাই টক্সিক হইতো তাহলে কি এই জিনিসটা সহজ হইতো একটা মেয়ের জন্য, যে তার হাজবেন্ডের একটা মেয়ের সাথে রিলেশন, সেই মেয়েটাকে তার বার্থডেতে ইনভাইট করে তার সাথে কফি খেয়ে তার সাথে আড্ডা দিয়ে জিনিসটাকে কেমন না বিষয়টা। এবং সেটা তো একবার দিবেন, একাধিকবার। তিথির বিষয়টা নিয়ে যদি বলি, দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হতেই পারে। তিথির সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করবো, এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে কথা বলছে। সো এইটাকে এত জাস্টিফাই আপনারা করতে পারেন না। আই হ্যাভ প্রুভ, আমি কয়েক জায়গায় লিখছি যে তুমি আমার ওয়াইফ, ইকরাকে যে তুমি আমার ওয়াইফ, তো আমার লাইফে ওয়াইফ একটাই, ইট ইজ ইউ, এবং তোমাকে ডিভোর্স দিব না, আমি ডিভোর্স সংসার করতে চাই। কয়েকবার এই কথা কনভারসেশন লেখা আছে, আপনারা দেখবেন। তিথির প্রতি এই সুন্দর একটা নির্ভরযোগ্যতার জায়গা তৈরি হওয়ার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে চারপাশে এত এত ভুল মানুষ দেখছি, চারপাশে এত এত কি বলে এটাকে দুধের মাছ আমি পাইছি এই বিগত বছরগুলোতে। ওকে আমার কাছে অনেস্ট মনে হয়েছে, ওকে আমার কাছে ডেডিকেটেড মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে অন্তত এই মানুষ আমার জন্য ক্ষতিকারক না। তো যখন আপনি আপনার সারাউন্ডিংসে এরকম একটা মানুষ পাবে যে মানুষটা আপনার জন্য ক্ষতিকারক না, ডেডিকেটেড এবং যার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে, ওই মানুষটার সাথে আপনার ভালো বন্ডিং হওয়া খুব স্বাভাবিক। শুধু আমার না, অনেকের এরকম হয়। আমার এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ইকরা আমার কাছে যতবার ডিভোর্স চাইছে, ও শতবার বলছে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমার আসলে ডিভোর্স দেওয়া উচিত ছিল, তাহলে অন্তত একটা বেঁচে থাকতো। একটা টক্সিক সম্পর্ক ধৈরা বাইন্ধা টাইনা হেঁচড়া টিকে রাখা থেকে আসলে ওই সম্পর্কটা না থাকাই ভালো। অন্তত মানুষগুলো তো জীবিত থাকতো। তাকে ইকরা মারা গেছে, ইকরা মারা যায়নি, ইকরার কাছে আমাকে নিয়ে গেছে। আমি এখন জিন্দা লাশ। পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি কি হতে পারে? আমি যদি ফাঁসিতেও ঝুলি, এটা কোনো পানিশমেন্ট না, শাস্তি না। আমাকে যদি আপনারা মত করে মেরে ফেলেন, সেটা আমার জন্য শাস্তি না। আমি শাস্তি পাই গেছি, এবং এই যে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকাটা, এটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। ওর অভাব আমার সারা জীবন ফিল করতে হবে। আমার নিজের জন্য বাঁচার আসলে কিছু নাই। আমি আমার শাস্তি পাই গেছি। আমি এর চেয়ে বড় কোনো শাস্তি হতে পারে না যে আমি একটা জীবিত লাশ হয়ে সারা জীবন পার করবো। বিশ্বাস করেন, আমার দম বন্ধ হয়েছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়েছে। আমি 5 মিনিট পর আমি উন্মাদ হয়ে যেতেছি। বাট এবার আমি সুইসাইড করার অনেক চিন্তা ভাবনা করেছিলাম। বারবার মনে হচ্ছে যে আমি কাউকে ডাকতেছি, কিন্তু যখন রিজিকের চেহারা চোখের ভাইসা ওঠে না, ওই মুহূর্তে আসলে আর কিছু মাথায় কাজ করে না। মনে হয় না আমি করতে পারবো, রিজিকের জন্য আমার বাঁচতে হবে। আপনারা প্লিজ রিজিকের জন্য হলেও আমার বাঁচতে দেন, আমার দেশে আসতে দেন প্লিজ। আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি ওর মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওকে আমার বাবার ভালোবাসা থেকে, ওকে ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি চাই না, ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাতে চাই। আমার সন্তানটা আমার সাথে খুব কানেক্টেড, যারা আমার কলিগ তারা দেখছে, তারা জানে আমার ছেলে আমার জন্য কি পরিমাণ ক্রেজি পাগল। আমাকে আমার ছেলের কাছে দেখে দেন আপনারা প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে আমি মানুষের মতো মানুষ হতে চাই। ওকে আমি পৃথিবীতে সুখী একটা জীবন দিতে চাই প্লিজ।